ডিয়ার স্টুডেন্ট, রায় মার্টিন মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা 2027 হোল ওয়ানের যে বইটি রয়েছে এর জীবন বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, তার মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত যে নমুনা প্রশ্নপত্রটি আছে তার সঙ্গে 1 নম্বর মডেল সেট এবং 2 নম্বরের মডেল সেট ইতিপূর্বে আমরা সমাধান করেছি। আজকে আমরা সমাধান করব 3 নম্বর মডেল। যারা আগের ভিডিওগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্টটিকে দেখে নেবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন বলেছে, দীর্ঘ সুপ্তদশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করাতে তুমি প্রদত্ত কোন পদ্ধতির সাহায্য নেবে? তোমাদের সাঁতরা পাবলিকেশনের পেজ নাম্বার 57, এই পেজের একদম শেষে দেখবে এখানে রয়েছে এই যে মাইক্রো প্রপাগ্রেশন বা অনুবিস্তরণ, অতি অল্প সময়ে পছন্দমাফিক উদ্ভিদ ভ্যারাইটি তৈরি করা যায়। তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব অপশন ঘ, মাইক্রো প্রপাগ্রেশন। 2 নম্বর প্রশ্ন বলেছে, মানব বৃদ্ধির ক্ষেত্রে সঠিক বৃদ্ধিসূচক পরিবর্তনটি নির্বাচন করে লেখো। তো বৃদ্ধিসূচক যে পরিবর্তন সেটি প্রথমে হচ্ছে গিয়ে জাইগোট হবে, জাইগোটের পরে হবে গিয়ে মরুলা। তো আমরা দেখব ক্ষয়ে দেখো জাইগোট, তারপরে মরুলা, তারপরে ব্লাস্টুলা এবং শেষে হচ্ছে গিয়ে গ্যাস্ট্রুলা। অপশন খ হলো গিয়ে সঠিক উত্তর। পেজ নাম্বার 214-তে দেখো 3 নম্বর কোশ্চেন বলেছে, কোনটি মেন্ডেল সূত্রের ব্যতিক্রম নয়? তো এখানে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয় হচ্ছে প্রচ্ছন্নতা। কারণ প্রচ্ছন্নতা হলো গিয়ে মেন্ডেলের যে প্রকটতা সূত্র রয়েছে তার একটি রূপ, আর সহপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা এবং লিঙ্কেজ এগুলো প্রত্যেকটি হচ্ছে গিয়ে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। 4 নম্বর প্রশ্ন বলেছে, হিমোফিলিয়ায় রক্ততঞ্চনে সাহায্যকারী কোন ফ্যাক্টর তৈরি হয় না? পেজ নম্বর 85, এখানে দেখো রক্ততঞ্চনে 8 নম্বর ফ্যাক্টর বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অথবা রক্ততঞ্চনে 9 নম্বর ফ্যাক্টর বা ক্রিসমাস যে ফ্যাক্টর সেটা থাকে না। আমাদের অপশনে রয়েছে ফ্যাক্টর 9, তাহলে 9 নম্বর গ হচ্ছে কি সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন বলেছে, লিঙ্গ নির্ধারণ প্রধানত নির্ভর করে। পেজ নম্বর 83, এখানে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা যে পয়েন্ট রয়েছে এখানে দেখো যে পিতার 2 ধরনের যে গ্যামেট রয়েছে, একটা হচ্ছে এক্স এবং আর একটা হলো গিয়ে ওয়াই। তো এখানে যখন মাতার তো দুটোই হচ্ছে গিয়ে এক্স এক্স থাকে, তো যখন পিতার এক্সটা মাতার এক্স এর সাথে করবে, যে কোনো একটা এক্স এর সাথে, তখন কন্যা সন্তান হচ্ছে, এবং পিতার ওয়াই গ্যামেট যখন যে কোনো একটা এক্স এর সাথে করছে মায়ের, তখন কিন্তু পুত্র সন্তান হচ্ছে। তার মানে কি ওয়াই যে গ্যামেটটা রয়েছে সেটাই হচ্ছে গিয়ে কি পুত্র বা কন্যা সন্তানের জন্য দায়ী। তাহলে লিঙ্গ নির্ধারণ আমরা দেখলাম কেবলমাত্র ওয়াই ক্রোমোজোমের উপরেই কিন্তু নির্ভরশীল। তাহলে অপশন খ হচ্ছে গিয়ে সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন, একটি রেণু মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 12 হলে ওই উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হবে। দেখো রেণু মাতৃকোষ মানে কি, ডিপ্লয়েড মানে 2n সমান সমান হলো গিয়ে 12। এবারে এখানে 2n যেহেতু 12, তার মানে n কত হবে? n সমান হচ্ছে গিয়ে 12/2, তার মানে কত? 6। এবারে শস্য নিউক্লিয়াস বলেছে, শস্য মানে ট্রিপ্লয়েড মানে হচ্ছে 3n, তার মানে 3n বলতে n যদি হয় 6, তাহলে 3n কত হবে? 3 × 6 মানে 3 × 6 = 18। তাহলে আমরা দেখতে পেলাম অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর, 18। 7 নম্বর প্রশ্ন বলেছে, ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত প্রদত্ত পর্যায়গুলি ক্রম অনুযায়ী সজ্জিত করো। পেজ নম্বর 94, এখানে দেখো প্রথমে রয়েছে পরিবেশের প্রভাব 1 নম্বরে, 2 নম্বরে রয়েছে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র, 3 নম্বরে রয়েছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, 4 নম্বরে নতুন প্রজাতির উৎপত্তি। তাহলে আমরা দেখে নেব যে পরিবেশের উপর প্রভাব হচ্ছে 1 নম্বর, এই 3 নম্বরটা হচ্ছে 1। দেখবো কয়ে প্রথমে 3 কোথায় রয়েছে, ক্ষয়ে রয়েছে 2, গয়ে রয়েছে প্রথমে 3। এবারে রয়েছে কি 2 নম্বরে আমরা দেখলাম অঙ্গের ব্যবহার, এই যে ব্যবহার অব্যবহার এটাই হচ্ছে অঙ্গের ব্যবহার, তাহলে 2 নম্বরটা হচ্ছে সেকেন্ডে থাকবে, 2 নম্বর সেকেন্ডে থাকার কথা। পরিবেশের প্রভাব 1 নম্বর, তারপরে হচ্ছে গিয়ে ব্যবহার অব্যবহার, এবং 3 নম্বরে আমরা দেখলাম অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ, এটা থাকবে 3 নম্বরে, এবং 4 নম্বরে আমরা দেখলাম নতুন প্রজাতির উৎপত্তি, এটা 4 নম্বরে। তাহলে আমরা দেখতে পেলাম হবে ক্রম কত? 3, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 1 এবং শেষে হচ্ছে 4, 3 2 1 4 আমাদের সাঁতরা পাবলিকেশনের বই অনুসারে। তো 3 2 1 4 আমাদের অপশনের মধ্যে নেই,
প্রান্তিক প্রকাশনীর থেকে দেখি, পেজ নম্বর 94-এ দেখো, এখানে এই যে ল্যামার্কের মূল প্রতিপাদ্য বিষয়ে 1 নম্বরে পরিবেশের প্রভাব রয়েছে। পেজ নম্বর 95-এ 2 নম্বরে দেখো অঙ্গের ব্যবহার অব্যবহার, 3 নম্বরে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এবং 4 নম্বরে রয়েছে নতুন প্রজাতির উৎপত্তি। তাহলে আমাদের অপশন হওয়ার কথা ছিল 3, 2, 1, 4। এক্ষেত্রে আমরা গ নম্বর অপশনই ঠিক করব। 1-এর 8 নম্বর প্রশ্ন বলেছে স্টামিনোট কোন উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ? প্রান্তিকের 104 নম্বর পেজে আমরা দেখব, দেখো স্টামিনোট কলকাসুন্দা ফুলের পুংকেশর, এটি কিন্তু একটি নিষ্ক্রিয় অঙ্গ। পেজ নম্বর 103-এ যদি দেখি, এখানেও দেখো কলকাসুন্দা ফুলের 10টি পুংকেশরের মধ্যে 4টি নিষ্ক্রিয় বা বন্ধা পুংকেশর। এখানে উত্তর হচ্ছে অপশন ক, কলকাসুন্দা। 1-এর 9 নম্বর প্রশ্ন বলেছে আমাদের দেশে তেলাপিয়া একটি বহিরাগত প্রজাতি, এটি যে জলাশয়ে জন্মায় সেখানে দেশীয় খলসে তেচোখা মৌরলা মাছ বাঁচতে পারবে না। এটি ডারউইন তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। তাহলে প্রতিপাদ্যটি শনাক্ত করো। পেজ নম্বর 97, এখানে দেখো আন্তঃপ্রজাতির সংগ্রাম, অস্তিত্বের জন্য জীবন সংগ্রামে যদি দেখি, দেখো বিভিন্ন প্রজাতিভুক্ত জীবেদের মধ্যে যখন সংগ্রাম হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তেলাপিয়ার সাথে এই মাছগুলো অর্থাৎ বিভিন্ন প্রজাতি। তাহলে উত্তর হবে অপশন খ, আন্তঃপ্রজাতির সংগ্রাম। বিভাগ ক্ষয়ে 2-এর 1 নম্বর প্রশ্ন বলেছে পুংকেশর কেটে উভয়লিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করার ঘটনাকে বলে ড্যাশ। পেজ নাম্বার 73, এখানে দেখবে ইমাস্কুলেশন, যে উভয়লিঙ্গ ফুল থেকে পরাগধানের কি করা হয়, বিদারণ ও পরাগরেণুর বিস্তারের আগে পুংকেশরগুলিকে দেখো অপসারণ করা হয়, এটাকেই বলা হচ্ছে ইমাস্কুলেশন। আমাদের শূন্যস্থানে উত্তর হবে ইমাস্কুলেশন। 2-এর 2 নম্বর প্রশ্ন বলেছে সপুষ্পক উদ্ভিদের যৌন জননের সময় পরাগনালীতে পুংগ্যামেটের সংখ্যা হলো ড্যাশ। পেজ নম্বর 61, পরাগ মিলনের এখানে দেখো মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা 2টি হ্যাপ্লয়েড পুংগ্যামেট উৎপন্ন হয়, কোথায়, পরাগনালীর অভ্যন্তরে। তাহলে এখানে উত্তর হবে 2টি। এরপরে রয়েছে সত্য মিথ্যা। 2-এর 3 নম্বর প্রশ্ন বলেছে মেন্ডেল মটর গাছের একসংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন। পেজ নম্বর 76, এখানে দেখো মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার চেকারবোর্ড। এখানে দেখো মেন্ডেল যে প্রথম অপত্য জনু মানে কি, এই যে F1, তো F1-এ দেখো যতগুলো অপত্য জনু পেয়েছিল প্রত্যেকটাই এখানে দেখো সংকর লম্বা, প্রত্যেকটাই সংকর লম্বা, তার মানে 100% সংকর লম্বা ছিল। আমাদের এখানে বলা রয়েছে 75% বিশুদ্ধ, তার মানে এটা কি রয়েছে, মিথ্যা। এর পরের প্রশ্ন বলেছে 2-এর 4-এ ক্যাকটাসের পাতায় উপস্থিত মিউসিলেজ জল শোষণে সাহায্য করে। আমরা জানি ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে এবং এই মিউসিলেজ কাণ্ডের মধ্যে থাকে এবং জল সঞ্চয় করে, তাহলে এটা কি হবে, মিথ্যা হবে। উত্তর হবে মিথ্যা। এর পরে রয়েছে স্তম্ভ, এ স্তম্ভের সাথে বি স্তম্ভ। দেখো 2-এর 5 নম্বর বলেছে ফার্নের লিঙ্গধর দেহ। পেজ নম্বর 58, এখানে দেখো এই যে লিঙ্গধর দেহ এটাকে বলা হচ্ছে প্রোথ্যালাস। তাহলে 2-এর 5 হচ্ছে গিয়ে গয়ের সাথে প্রোথ্যালাস, এটা হবে 2-এর 5। 2-এর 6 বলেছে কুলির অ্যানিমিয়া। পেজ নম্বর 84, এখানে দেখো বিটা থ্যালাসেমিয়া মেজরকে কুলি বর্ণিত অ্যানিমিয়া বলা হয়। তাহলে 2-এর 6 হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর, কয়ের সাথে, এখানে হবে 2-এর 6। 2-এর 7 নম্বর বলেছে অ্যামাইনো অ্যাসিড। পেজ নম্বর 92, দেখো এখানে মিলার উডের পরীক্ষায় যে উৎপন্ন পদার্থ তার মধ্যে রয়েছে গ্লাইসিন। তাহলে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গিয়ে ক্ষয়ের সাথে গ্লাইসিন, তাহলে 2-এর 7। এরপরে রয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2-এর 8 নম্বর বলেছে মেসোহিপ্পাসের প্রতিটি অগ্রপদে আঙ্গুলের সংখ্যা কত। পেজ নম্বর 100, এই যে মেসোহিপ্পাস এর পদের মধ্যে দেখো উভয় পায়ে 3টি করে আঙ্গুল ছিল, মাঝের আঙ্গুল ছিল লম্বা ও মজবুত। 2-এর 9 নম্বর বলেছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। বলেছে জোর কলম আম, তাহলে জবা কি হবে। পেজ নাম্বার 56, এখানে দেখো
শাখা কলমে জবা হবে, তাহলে এখানে শূন্য স্থানে উত্তর হবে শাখা কলম। এরপর হচ্ছে 3-এর 1 নম্বর প্রশ্ন, বায়ুপরাগী ফুলের প্রদত্ত অংশগুলির একটি করে বৈশিষ্ট্য লেখো। কতে বলেছে পুংকেশর, খতে বলেছে গর্ভপত্র। বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য পুংকেশরের ক্ষেত্রে পুংকেশরগুলি সাধারণত লম্বা, পুংদণ্ড বিশিষ্ট এবং দলমণ্ডলের বাইরে নির্গত থাকে, যাতে পরাগরেণু সহজেই বাতাসে ভেসে যেতে পারে। এবং গর্ভপত্র হলো গর্ভমণ্ডল সাধারণত রোমশ হয় বা পক্ষল এবং আঠালো হয়, যাতে বাতাস থেকে ভেসে আসা পরাগরেণু সহজেই সেখানে আটকে যেতে পারে। 3-এর 2 নম্বর প্রশ্ন বলেছে, মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় যে যে পরিবর্তন ঘটে তার একটি তালিকা তৈরি করো। পেজ নম্বর 64, এখানে দেখো বয়ঃসন্ধি দশা। এই বয়ঃসন্ধি দশায় এখানে অনেকগুলো পরিবর্তন রয়েছে, এগুলো তোমরা ছকের সাহায্যে লিখবে। 3-এর 3 নম্বর প্রশ্ন বলেছে, সাদা ও বেগুনি মটর ফুল নিয়ে এক সংকর ক্রস করতে গিয়ে মেন্ডেল F2 জনুতে 120টি ফুলযুক্ত মটর গাছ পেলেন। এবার কতে বলেছে এর মধ্যে F2 জনুতে তার কতগুলি বেগুনি ফুলযুক্ত গাছ হওয়ার সম্ভাবনা ছিল। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা যদি 76 পেজে দেখি আমরা, এখানে লম্বা এবং বেটে এই বৈশিষ্ট্য নিয়ে করা হয়েছিল, যেখানে লম্বা ছিল হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং বেটে ছিল হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। F2 জনু, এক্ষেত্রে আমাদের কোশ্চেনে যেটা রয়েছে, বেগুনি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং সাদা হলো গিয়ে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আমাদেরকে বলেছে F2 জনুতে কতগুলি বেগুনি ফুলযুক্ত গাছ পাওয়া যাবে। এখানে কিন্তু বিশুদ্ধ বলেনি। দেখো মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় এই যে বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা এবং সংকর লম্বা, অর্থাৎ এই যে লম্বা বৈশিষ্ট্যে যে গাছগুলো পেয়েছিল তার মানে কি 75% পেয়েছিল। তো দেখো হেটারোজাইগাস বলতে দুটো গ্যামেট কিভাবে আলাদা হবে, অর্থাৎ সংকরগুলো। তো এখানে দেখো 50%, অর্থাৎ দুটো কিন্তু হেটারোজাইগাস ছিল 4টের মধ্যে, তার মানে 50%। 120-র 50% আমরা যদি হিসেব করি তাহলে কত হবে, 60 হবে। তাহলে ক্ষয়ের উত্তর হচ্ছে গিয়ে 60টি। 3-এর 4 নম্বর প্রশ্ন বলেছে, একজন জেনেটিক কাউন্সিলর হিসাবে তুমি কোনো বর্ণান্ধ পুরুষ ও ওই রোগের বাহক মহিলাকে পরবর্তী প্রজন্মের দৃষ্টিশক্তি সম্পর্কে কি পরামর্শ দান করবে? উত্তরটি দেখে নাও। কাউন্সিলর হিসাবে আমি দম্পতিকে জানাবো যে নম্বরে লিখবে, তাদের সন্তানদের মধ্যে 50% সন্তান বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা আছে এবং 50% কন্যা সন্তান বর্ণান্ধ ও 50% পুত্র কি হবে, বর্ণান্ধ হতে পারে। এছাড়াও 50% যে কন্যা, তাদের মধ্যে কি হবে, কন্যা সন্তান বর্ণান্ধ বাহক হবে এবং এই ঝুঁকির কথা মাথায় রেখে তাদের পরবর্তী প্রজন্মের পরিকল্পনা করা উচিত, এই ব্যাপারটা আমরা জানাবো। 3-এর 5 নম্বর প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয়, এর ফলে কি কি সমস্যা দেখা দিতে পারে তা আলোচনা করো। পেজ নম্বর 86, এখানে দেখো এই রোগে রোগীকে বারবার রক্ত দেওয়ার কারণে কি হয়, দেহে লোহা সঞ্চিত হয়, আর এর ফলস্বরূপ কি হচ্ছে, হৃৎপিণ্ড, যকৃৎ, অন্তঃক্ষরাতন্ত্র এগুলো ক্ষতিগ্রস্ত হয়। 3-এর 6 নম্বর প্রশ্ন বলেছে, জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উডের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলি ও উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখো। পেজ নম্বর 92, এখানে দেখো পরীক্ষায় ব্যবহৃত জৈব যৌগ, এই যে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন, এটাকে 2:1 অনুপাতে নিয়েছিল। এবং উৎপন্ন যে জৈব যৌগগুলো রয়েছে, উৎপন্ন জৈব যৌগ, সেখানে দেখো রয়েছে এখানে যেমন গ্লাইসিন, তারপরে গ্লাইকোলিক অ্যাসিড, অ্যালানিন, এগুলোর থেকে যে কোনো একটা লিখে দেবে। 3-এর 7 নম্বর প্রশ্ন বলেছে, নিকটিটেটিং মেমব্রেন কি, এটি মানুষের ক্ষেত্রে কি হিসাবে পরিচিত? পেজ নম্বর 103, এখানে দেখো এই যে নিকটিটেটিং পর্দা, এটি হচ্ছে মানুষের ক্ষেত্রে জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে যুক্ত, এটাকে বলা হচ্ছে প্লিকা সেমিলুনারিস। 3-এর 8 নম্বর প্রশ্ন বলেছে, অধিকাংশ মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ দশায় লেজ সদৃশ গঠনের উপস্থিতি নিরিখে তুমি কিভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করবে? পেজ নম্বর 104, একদম নিচের দিকে যাও, এখানে এই যে সমস্ত মেরুদণ্ডী এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে। এবারে বিভাগ ঘ, 4-এর 1 নম্বর প্রশ্ন বলেছে, উদাহরণসহ মূলের মাধ্যমে, কাণ্ডের মাধ্যমে, পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার আলোচনা করো। একই সাথে বলেছে, বৃদ্ধির দশা হিসাবে বিভেদন দশার তাৎপর্য কি? পেজ নম্বর 55, নিচের দিকে দেখো এখানে প্রাকৃতিক অঙ্গজ জনন, এখানে দেখো এই যে মূলের মাধ্যমে এখান থেকে শুরু করে। পেজ নম্বর 56, এই যে কাণ্ড, এখানে উদাহরণ সহ রয়েছে, তারপরে রয়েছে পাতা, উদাহরণ সহ এখানে রয়েছে, এই পর্যন্ত।
পরের অংশের জন্য পেজ নাম্বার 63, একদম এখানে নিচের দিকে দেখো এই যে কোষীয় বিভেদন, এই পয়েন্টটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে। এরপরে রয়েছে 4-1 অথবা প্রশ্ন, যে একটি ফার্নের যৌনক্রম পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও, একই সাথে রয়েছে শুধুমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদে জোর কলম করা যায় কেন। পেজ নাম্বার 58, এখানে দেখো ফার্নের যৌনক্রম রেখাচিত্রের মাধ্যমে দেওয়া আছে, এখান থেকে করবে। পরের পার্টের উত্তরটি দেখে নাও, যে শুধুমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদের জোর কলম করার কারণ। দেখো, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ক্যাম্বিয়াম নামক একটা গৌণ ভাজক কলা থাকে। জোর কলমের সময় যখন আমরা স্টক এবং শিয়ন কি করি, ক্যাম্বিয়াম স্তরে পর্যন্ত কেটে দিই, দিয়ে ক্যাম্বিয়াম স্তরে সেখানে মিলন ঘটে, যার ফলে সংবহন কলা গঠিত হয় এবং এই দুটো অংশ জোড়া লেগে যায়। কিন্তু একবীজপত্রী উদ্ভিদের এই ক্যাম্বিয়ামটা থাকে না, এর জন্য জোর কলম এই একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে সম্ভব হয় না। 4-2 নম্বর প্রশ্ন বলেছে, মেন্ডেলের প্রকটতার সূত্রের ব্যতিক্রম একটি ক্রসের সাহায্যে কারণসহ বুঝিয়ে লেখো। পেজ নম্বর 81, এখানে দেখো মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি, এই বিবরণ থেকে শুরু করে এই ক্রসটা করে এই শেষ এই পর্যন্ত লিখতে হবে। 4-2 অথবা প্রশ্ন বলেছে, একজন হিমোফিলিয়া বাহক স্ত্রীলোকের সঙ্গে একজন হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের বিবাহ হলে তার পুত্র এবং কন্যাদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতটা, তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। একই সাথে বলেছে জিন ও অ্যালিলের মধ্যে সম্পর্ক লেখো। চলো উত্তরটি দেখে নিই আমরা। তো এখানে দেখো লিখে রেখেছি আমি ক্যাপিটাল এইচ ড্যাশ, এটা হচ্ছে প্রকট জিন বহনকারী এক্স ক্রোমোজোম। স্মল এইচ ড্যাশ যেটা, সেটা হচ্ছে গিয়ে প্রচ্ছন্ন জিন বহনকারী এক্স ক্রোমোজোম, আর এটা হচ্ছে গিয়ে ওয়াই ক্রোমোজোম। তো আমাদের হিমোফিলিয়া রোগটি হলো এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তো হিমোফিলিয়া বাহক স্ত্রী দুটোই কি এক্স ক্রোমোজোম হয় স্ত্রী দেহে, তাহলে কি হবে, বাহক যেহেতু একটা হচ্ছে গিয়ে স্বাভাবিক হবে আর একটা হচ্ছে গিয়ে এই যে প্রচ্ছন্ন জিন। তো স্বাভাবিক বলতে প্রকট জিনটাকে বোঝাবো, তো এটা হলো অ্যালিল। পুরুষের ক্ষেত্রে অ্যালিল হিমোফিলিক বলেছে, তার মানে স্মল এইচ আর হচ্ছে গিয়ে এই ওয়াই ক্রোমোজোম। এবার এখান থেকে আমরা গ্যামেট বের করব। এখানে দেখো একটা ক্যাপিটাল এইচ আর হচ্ছে গিয়ে স্মল এইচ, এখানে কি হবে স্মল এইচ আর হচ্ছে গিয়ে ওয়াই ক্রোমোজোম। এবারে আমরা চেকার বোর্ডটা তৈরি করব। দেখো এখানে চেকার বোর্ড যখন তৈরি করব, এখানে কি করতে হবে, পুং এবং স্ত্রী দিতে হবে। এই যে উপরে তীর চিহ্ন মানে হলো পুং, আর এই যে নিচে প্লাস চিহ্ন মানে স্ত্রী। এবার আমরা এখানে গ্যামেটগুলো লিখব। পুংয়ের ক্ষেত্রে পুংয়ের গ্যামেট এই যে স্মল এইচ ওয়াই ক্রোমোজোম, এবং এর স্ত্রীর ক্ষেত্রে আমরা এখানে লিখব এই যে প্রথমটা লিখলাম ক্যাপিটাল এইচ, দ্বিতীয়টা লিখলাম স্মল এইচ। এইবার এখানে ক্রস হবে, দেখো এই এই যে ক্যাপিটাল এইচ রয়েছে এর সাথে স্মল এইচের, তাহলে ক্যাপিটাল এইচ স্মল এইচ, এটার সাথে এবার ওয়াই এর হবে, তাহলে ক্যাপিটাল এইচ ওয়াই। এবার এই স্মলের সাথে এই স্মলের হবে স্মল এইচ, এই স্মল এইচের সাথে ওয়াই, স্মল এইচ আর হচ্ছে গিয়ে ওয়াই ক্রোমোজোম। এবার দেখো এইচ মানে তো এক্স, তার মানে এটা কি হচ্ছে কন্যা সন্তান, তার মানে এটা কি হবে বাহক কন্যা হবে। এটাও কন্যা, এটাও কি হচ্ছে গিয়ে আক্রান্ত কন্যা, মানে এই কন্যার কিন্তু কি হয়েছে হিমোফিলিয়া হয়েছে। এর ক্ষেত্রে দেখো একটা স্বাভাবিক রয়েছে এক্স ক্রোমোজোম, তো এক্স ক্রোমোজোম তো একটাই থাকে পুত্র সন্তানের ক্ষেত্রে, তার এটা কি হচ্ছে গিয়ে স্বাভাবিক পুত্র সন্তান, এবং এটি হচ্ছে গিয়ে হিমোফিলিক মানে আক্রান্ত পুত্র সন্তান। এখান থেকে আমরা কি কি লিখব, কন্যা সন্তানদের মধ্যে 50% বাহক এবং 50% আক্রান্ত, এবং পুত্র সন্তানদের মধ্যে স্বাভাবিক হচ্ছে 50% এবং আক্রান্ত 50%। এবং যদি আমরা সন্তানদের মধ্যে রেজাল্ট লিখি তখন লিখতে হবে, দেখো সন্তানদের মধ্যে বলতে তখন আমরা আর পুত্র কন্যা দেখবো না, তখন দেখো স্বাভাবিক একটা, তাহলে 25% আমরা লিখবো স্বাভাবিক। বাহক এখানে আছে একজন, তাহলে 25% হচ্ছে গিয়ে বাহক, এবং আক্রান্ত দেখো দুজন রয়েছে, তাহলে 50% সন্তান কিন্তু আক্রান্ত। পরবর্তী অংশ রয়েছে জিন ও অ্যালিলের মধ্যে সম্পর্ক। দেখে নাও, জিন হলো ডিএনএর সেই অংশ যা কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য নির্ধারণ করে, আর একই জিনের বিভিন্ন রূপভেদকে আমরা কি বলি অ্যালিল বলি। তার মানে কি বুঝলাম, যে
একটি জিন এক জোড়া বা তার বেশি অ্যালিল দ্বারা গঠিত হতে পারে। উদাহরণস্বরূপ আমরা বলতেই পারি যে মোটর গাছের যে উচ্চতা তার জন্য দুটো অ্যালিল রয়েছে, একটা ক্যাপিটাল টিকে বোঝায়, একটা স্মল টিকে বোঝায়, এটাতে লম্বা, এটাতে বেটে বোঝায়। 4-এর 3 নম্বর প্রশ্ন বলেছে বিবর্তনের ফলে ক্রমান্বয়ে জটিলতার সৃষ্টি হয়। এই ধারণাটি মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন থেকে ব্যাখ্যা করো। একই সাথে বলেছে মাইক্রোস্ফিয়ার মডেলটি কোন বিজ্ঞানী প্রথম পর্যবেক্ষণ করেন। পেজ নম্বর 103-এ এই যে মেরুদণ্ডী প্রাণী যে রয়েছে তাদের হৃৎপিণ্ডের এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে এবং তার সাথে তোমরা এই ছবিটি দিয়ে দেবে। পেজ নম্বর 91 পরবর্তী অংশের উত্তর দেখে নাও। দেখো এই যে ফক্স, এর মতে প্রথম কোষ সৃষ্টি হয় মাইক্রোস্ফিয়ার থেকে। তাহলে এখানে মাইক্রোস্ফিয়ার মডেল দেন হচ্ছে গিয়ে বিজ্ঞানী ফক্স। 4-এর 3-এর অথবা প্রশ্ন বলেছে যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো। একই সাথে বলেছে উটের লোহিত রক্তকণিকা কিভাবে মরুভূমির উষার পরিবেশে তৈরি হওয়ার সমস্যা সমাধানে সাহায্য করে। তার সাথে রয়েছে মানুষের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সকে লুপ্তপ্রায় অঙ্গ বলা হয় কেন। পেজ নাম্বার 97, এখানে দেখো রয়েছে যোগ্যতমের উদ্বর্তন, এই পয়েন্টটাকে লিখবে। পেজ নম্বর 107 উটের যে লোহিত রক্তকণিকা রয়েছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে। পরবর্তী অংশের উত্তর দেখে নাও যে মানুষের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স লুপ্তপ্রায় কারণ মানুষের পূর্বপুরুষরা যখন কাঁচা ঘাস পাতা বা সেলুলোজ জাতীয় খাবার খেত, এবারে তখন কিন্তু অ্যাপেন্ডিক্স তা হজম করতে সাহায্য করত। বর্তমানে মানুষ উন্নত মানের এবং রান্না করা খাবার খাওয়ায় অ্যাপেন্ডিক্সের কোনো কার্যকর ভূমিকা নেই। এই কারণে অ্যাপেন্ডিক্স কিন্তু বর্তমানে মানুষের একটা নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গ। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট ভিডিওতে আমরা 4 নম্বর মডেল সেটটিকে নিয়ে আসবো।